নির্বাচন কমিশন নির্বাচন করবে। এখানে সমস্যা কোথায়? আমরা যে কাগজ কলমের কথা বলি, শরীয়তি বিধান মোতাবেক কথা বলি, সে তো চিঠি দিয়ে দিছে নির্বাচন হবে। এখন ইউনূস সাহেবের বক্তব্যটা এখন তৃতীয় ব্যক্তির বক্তব্য আমি মনে করি। তৃতীয় ব্যক্তির বক্তব্য, নির্বাচন কমিশন নির্বাচন করবে, তার আন্ডারে সব উনি করবেন। আর আপনি যে যে দাবিগুলো আনছেন, যেমন জামাত সহ নিষিদ্ধকরণ করতে চায়, সেখানে কেউ কেউ বলতেছে, দায়িত্বশীল দল বলতেছে এটা এইভাবে নির্বাহী আদেশে যদি বন্ধ করে সেটা ঠিক হবে না। কিন্তু এই নির্বাহী আদেশে তো জামাত ইসলামেরও বন্ধ করে দিছিল, এই নির্বাহী আদেশের নিবন্ধন বাতিল করে দিছিল, কেউ কোনো কথা বলে নাই, কেউ কোনো কথা বলে নাই। আর আজকে যে সরকার নির্বাহী আদেশে না, সেটা ছিল তো একটা অপচেষ্টা বা অপকালচার, বাজে কালচার, বন্ধ করবেন। আমি ওইটা যাচ্ছি না তো, আমি বলছি যে বন্ধ যখন করছিল অন্যান্য রাজনীতিবিদরা তো কথা বলেন নাই যে এইভাবে বন্ধ করা যায় না। আমি সেটা বলছি, আমি বলছি না যে বন্ধ করা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে। আমি ভাই যা সত্য মনে করি সেটা বলি। এখন আপনি জাতীয় পার্টি কি করছে? গত 14 বছর একটা সরকারকে বৈধতা দিছে, নাম কষ্টে বিরোধী দল হিসেবে ঢুইকা। তা আমরা তো, উনি আইনের ছাত্র, 109 অথবা 30 সংযোগ করে এই অপরাধের সাথে এই 3 জন আসামি আরও কিছু আছে, ওইটা 109 অথবা 30 দিয়ে যোগ করে, তা আর 30 দিয়ে সেকশন দিয়ে, তা আপনি তো সেই হিসাবে সে অপরাধী। নিষিদ্ধ করবে কি করবে না সেটা ভিন্ন কথা। এই দাবি যারা করে, জামাত করছে ফর এক্সাম্পল, বা ইসলামী দলগুলো দাবি করছে, এটা সরকার সিদ্ধান্ত নয়। আপনি বলতে গিয়ে আপনার গুডউইল নষ্ট করেন কেন? কথাটা বুঝতে পারছি আমি? বুঝতে পারছি। আপনি বলার দরকার নাই তো। আপনি বলতেছেন যে এটা বন্ধ করা ঠিক হবে বললে তো এটা গুডউইল, এটা তো বিপ্লবী চেতনার, বিপ্লবের যে অভ্যুত্থানটা হইল সেইটার বিপক্ষের একটা শক্তি জাতীয় পার্টি, ওইভাবে চিন্তা করলে, কারণ সে আওয়ামী লীগের দোসর ছিল, কথার কথা। তো সেক্ষেত্রে রনিবাইয়ের মতো লোক যদি চুপ থাকে, এটা বিষয় না বলে, তাহলে তো তার সম্পর্কে বুঝতেছি না। কিন্তু আপনি যখন বলেন যে এইটা নির্বাহী আদেশে বন্ধ করা ঠিক হবে না, তখন বোঝা যায় কি আপনি এটার পক্ষের। আমি বলছি ওইটা আপনার বলার দরকার নেই। সরকার বন্ধ করবে কি করবে না, হেডেকটা তো সরকারের, নির্বাহী আদেশ দিবে সে। আপনি বলতে যান কেন? এতে আপনার ক্ষতি হয় রাজনৈতিকভাবে, এটা বোঝে না। ওই যে একটু কৌশলের কথা বললো, আপনি দেখেন, আপনার প্রশ্ন একটা রেখে গেছেন, ওটা উত্তর পরে আসতেছে। রনিবা একটা কথা বলতে ভালো, যে কৌশল, এই যে জাকসুতে যে কৌশল করছে, রাজনীতিতে একটা কথা আছে ডিপ্লোমেসি, কূটনীতি। কূট মানে কিন্তু ভালো অর্থ না, মিথ্যা দিয়ে দুই পক্ষ মিথ্যা বলতে বলতে এক জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা হলো কূটনীতি। যদি আপনি ইসলামী ভাষায় আসেন, হেকমত, খাঁটি বাংলায় কৌশল, তারপরে আসে ট্রিক্স, সব মিলে পলিটিক্স। তা সব যদি মিলে পলিটিক্স করেন, ডাকসুতে এটা যদি সে ধরতে না পারে, এটা তো তার ব্যর্থতা, এদের ব্যর্থতা নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটার বয়স 53 বছর, দেশ তামাশা না। শেষ কথা বলতে কিছু নাই মানে ওই সরকারের যে আছে ইউনূস সাহেব বা বিপু সাহেব বা রনি সাহেব, ওনারা যা বলবে সব রাখতে হবে। আর রাজনীতিবিদদের শেষ কথা বলতে কিছু নাই, সকালে এক পদ বিকালে এক পদ। এই 53 বছরে কিন্তু ডক্টর ইউনূস তো তাই বলছে। ডক্টর ইউনূস আমাকে সাবজেক্ট নিয়ে, সে তো ডক্টর ইউনূস তো কনসিস্টেন্সি অনেক রাখছে। সে বলছে আমি ডিসেম্বরে দিব নির্বাচন, যদি অল্প সংস্কার হয়, বেশি হইলে জুনে দিব, এরপর আমি চলে। একটি দল ছাড়া কেউ, ওটা তো তার অপিনিয়ন, একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। এখন এবারে সে যে আমাকে নিয়ে না সেটা তো বলা উচিত, এখন সেটা তো বলা উচিত, রাজনীতিবিদদেরই বলা উচিত। আপনি বলেন কোন দলটা চায় না, আমরা তার সাথে বসবো, কথার কথা। আপনি যদি রাজনীতি সত্যি সত্যি করতে চান, তাহলে আপনি ইউনূস সাহেবের বলেন একটি দল মানে কোন দলটা। আমরা তো রাজনীতি এক জায়গায় বসি, ওই দলটার নাম দয়া করে আপনি বলেন, আমরা তার সাথে সমঝোতা করবো বা আন্ডারস্ট্যান্ডিং করবো, আমরা বুঝবো। ওই জিজ্ঞেস করে না তো কেউ, আপনি ওনার দোষ দিয়ে আপনি চাইবেন, আপনার তো নির্বাচন দরকার না। জিজ্ঞাসা তো করছে কে জিজ্ঞেস করছে? আপনি কে জিজ্ঞেস, কোন দল থেকে আপনি বলেন? এনসিপির পক্ষ থেকে এখন একেবারে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সংবাদ সম্মেলন করে বলছে যে সরকার পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে, যে সরকার ঐক্যমত্য কমিশনকে বলছে সালাউদ্দিন কমিশন, এবং ডক্টর ইউনূসকে বলছে যে সরকার পুরোপুরি, ইউনূসকে বলছে এখন বিএনপির মহাসচিব। ঠিক আছে, তাহলে সরকার নিয়োগকর্তারা বলছে, আরে ভাই সরকার বিএনপির পকেটে ঢুকছেই তো, এটা তো বলতেছে এনসিপি বলতেছে। তাইলে সরকার যে বলতেছে একটি মহলে কেন নির্বাচন বিলম্ব হচ্ছে, বিএনপি বলে? সরকার যদি বিএনপির পকেটে ঢুকে থাকে, তাহলে বিএনপির কথা সরকারের কথা, সরকারের কথা বিএনপির কথা, এই নাকি? তাহলে আমি আপনার কথার জবাব দিচ্ছি। আপনি বলছেন জাতীয় পর্যায়ে ডাকসুইডের প্রভাব কি হতে পারে।
আমি এর আগে একবার বলছি, এবার যেখানে ভোট হোক, যে ফর্মের ভোটই হোক, সেই ফর্মের ভোটে মানুষ বিবেচনায় নিবে একটাই, সেটা ভোটাররা বিবেচনায় নিবে কোন প্রার্থী, যে কোনো ফর্মের প্রার্থী হোক, কোন প্রার্থী জুলাই চেতনার পক্ষে। আপনি জুলাই চেতনার পক্ষে, সে পক্ষে, আমিও পক্ষে। এনে ভোটার 10 জন আসে, ওই 10 জন সিদ্ধান্ত নিবে যে আমাদের মধ্যে কাকে তারা ট্রাস্ট মনে করে জুলাই চেতনার পক্ষে, তারা বিজয়ী হবে। এবং ডাকসুতে তাই হয়েছে। এবং আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন, সবসময় বলে ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় পর্যায়ে নেই, কিন্তু আপনি কি এবার দেখছেন যে ব্যবসায়ী মহল সব জামাতের আমিরের সাথে সম্প্রতি দেখা করছে? কেন দেখা করছে? কারণ বিজনেসম্যানরা বহু খবর রাখে। আমরা মনে করি বিজনেসম্যানরা বোকা, এবং যারা ভাবে বাংলাদেশের বিজনেসম্যানরা বোকা, তারা নিজের বোকামির পরিচয় দেয় যে সে নিজে বোকা। এর কারণ হচ্ছে, একজন ব্যবসায়ী ব্যাংকের থেকে 4000 কোটি টাকা লুট করার পর সেই টাকাটাকে সেভ করার জন্য রাজনীতিবিদদেরকে কিভাবে পকেটে নেয় সেটা ব্যবসায়ীরা জানে, অলিগার্ক জানে। এই যে জানে, টোটাল রাজনীতি নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা। কোন ব্যবসায়ীরা? ডিফল্টার ব্যবসায়ী, যারা ব্যাংকে, যারা অলিগার্ক হয়ে উঠতে চায়। যাই হোক, এখন ওরা যখন জামাতের আমিরের সাথে দেখা করতে গিয়ে, তখন আপনাকে বুঝতে হবে যে এই যে ডাকসুর যে নির্বাচন, তার যে একটা ইম্প্যাক্ট, এটাকে যদি বলেন পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারেন। একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই যে ওষুধটা, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, সেটা বিজনেস কমিউনিটি ফিল করছে। কারণ বিজনেস কমিউনিটি মাঠে থাকে, একটা বিজনেস কমিউনিটির 40,000 কর্মী মাঠে থাকে। সুতরাং তাদের কাছে এটা আসে। সুতরাং জাতীয় পর্যায়ে এটা পড়ার সম্ভাবনা, এবং কেন সম্ভাবনা সেটা আপনাকে বলতেছি। নতুন জেনারেশনের কাছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, আপনি বলতে পারবেন না। দ্বিতীয় কথা আসেন, যেই জামাতটাকে নিয়ে, মানে রাজনৈতিক দলের যে কোনো আদর্শ নাই বাংলাদেশে, পরীক্ষিত দুটি দলের আদর্শগতভাবে দুটো দলের গ্রহণযোগ্যতা নাই, সেটার প্রমাণ সেটা এই দেশের নতুন প্রজন্ম যারা, তারা বিবেচনা নিচ্ছে। কেন নিচ্ছে সেটা বলি। জামাত একটা দল যে একটা স্বাধীনতা বিরোধী শক্তি। এই জামাতকে এরশাদ যখন ক্ষমতায় ছিল, সে স্বাধীনতা বিরোধী শক্তি না, এইরকম এস্টাবলিশড হয় নাই। কিন্তু তাকে নামানোর জন্য কিন্তু জামাতকে সহ আন্দোলন করছে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তিটাকে কাজে লাগাইছেন। তাহলে স্বাধীনতা বিরোধী শক্তি আপনি কোনোভাবে কাজে লাগাইতে পারবেন না, 1। 2, আরেকটা পরীক্ষিত দল এই স্বাধীনতা বিরোধী দলের সাথে জোট করে তাদেরকে ক্ষমতায় নিয়ে মন্ত্রীও বানাইছে। তারপর আবার আপনার কতক্ষণ পর তার গায়ের থেকে গন্ধ পান। অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তিটাকে যারা ব্যবহার করে পরে আবার গন্ধ পান, নতুন জেনারেশন এটা অ্যাকসেপ্ট করে নাই, করবেও না সামনে। অর্থাৎ আপনি যখন স্বাধীনতা বিরোধী শক্তি আপনার পছন্দ মতো, সময় মতো ব্যবহার করবেন, আর পরে বলবেন আপনি আদর্শবান দল, আমি কেন বিশ্বাস করব? আবার আপনি যখন তাকে গালি দেন, স্বাধীনতা বিরোধী শক্তি রাখবো না, কোন হিসাবে? সুতরাং এই যে সামনে যে রাজনীতি আসছে, জটিল থেকে জটিলতর হবে শুধু এই কারণে।